কুয়েতে ৩টি মার্কিন F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। এর মধ্য দিয়ে ২৩ বছর পর রণক্ষেত্রে যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এই প্রথম কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্রে বা শত্রু ভাবাপন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল, তাও একটি নয় ৩টি। এখানেই শেষ নয়, ইরানের অল আউট অ্যাটাকের পর আরব আমিরাত থেকে যুক্তরাষ্ট্রের সকল সৈনিক ও যুদ্ধবিমানগুলো নিয়ে একরকম পলায়ন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ঠেলা সামলাতে পারছে না ট্রাম্প এখন একরকম পাগল প্রায়, তাই এক সময় এক কথা বলছে। ভাব খারাপ দেখে আমেরিকা তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। যুদ্ধের প্রথম দিন ট্রাম্প বলেছিল ইরানের সরকার উৎখাত করারই এই হামলার মূল উদ্দেশ্য। এদিকে আজকে আমেরিকান ডিফেন্স সেক্রেটারি বলেছে ইরানের সরকার উৎখাত আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওদের পারমাণবিক এবং মিসাইল প্রজেক্ট ধ্বংস করা। কিছুক্ষণ আগে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছে যুদ্ধ কয়েক সপ্তাহ চলতে পারে, অর্থাৎ আমেরিকা বুঝে গেছে চাইলেও ইরানের সরকার উৎখাত করা সম্ভব না। একদিকে ভূপাতিত হচ্ছে বিমান, ঝুঁকিতে মার্কিন সেনারা, অন্যদিকে প্রতিদিন বিলিয়ন ডলারের ক্ষতি তো আছেই। সব মিলে সুযোগে রবিবার যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ওয়াশিংটন, মানে পালানোর পথ খুঁজছে। ট্রাম্পের লক্ষ্য ছোট যুদ্ধ বাঁধিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করা, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে এবার আর পালানোর পথ পাবে না আমেরিকা। একটা বিহিত না করে যুদ্ধ বিরতি নয়। কুয়েতে ৩টা বিমান বিধ্বস্ত হবার পর আমেরিকা বলেছে কুয়েতিরা নাকি ভুল করে বিমান ৩টা ধ্বংস করেছে, অথচ এটি একটি ডাহা মিথ্যা কথা। বিমান ৩টি ভূপাতিত করেছে ইরানি। F-15 বিমান নিয়ে আমেরিকানরা অনেক গর্ব করে। এখন এই বিমান তো কেউ ফ্রি দিলেও কিনবে না, কারণ ইরানের কাছে এর চাইতেও ভালো প্রযুক্তি আছে, যা দিয়ে F-15 বিমান একের পর এক বিধ্বস্ত করা যায় প্রকাশ্য দিবালোকে। এত বড় ক্ষতি আমেরিকা কিভাবে মেনে নেবে? তাই মিথ্যা গল্প সাজাতে হয়েছে। এদিকে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান, আয়রন ডোম নিয়ে যাদের অনেক গর্ব। সেই গর্ব চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে ইরানের মিসাইলগুলো। 1000 কিলোমিটার দূর থেকে ছুটে এসেও আঘাত করতে পারছে। কাতারের গ্যাস রিফাইনারি ফ্যাসিলিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটি টিকে আছে এর উপর। এর প্রভাবে ইউরোপেও গ্যাসের দাম 100 ভাগ পর্যন্ত বেড়ে যাবে। আমেরিকা সহ পৃথিবীর দেশে দেশে তেল এবং গ্যাসের দাম হু করে বাড়ছে। আজকে ট্রাম্প আক্ষেপ করে বলেছে ইংল্যান্ড আমাদের সাথে হামলায় যোগ দেয় নাই, আমি এই জন্য স্যার কেইরের উপর বিরক্ত। এই কথা শুনে অবশ্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বসে থাকেনি, সোজা বলে দিয়েছে ইংল্যান্ড নিজ থেকে কোনো হামলায় অংশ নেবে না। অর্থাৎ পশ্চিমা দেশগুলোর মাঝেও বিভাজন শুরু হয়েছে। স্পেনকেও আমেরিকা প্রস্তাব দিয়েছিল তাদের ঘাঁটি ব্যবহারের। স্পেনও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এ যুদ্ধের মধ্যে নেই। এদিকে এক সৌদি কর্তা বলেছে আমেরিকা ইসরায়েলকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, আর আমরা ইরানের আঘাতে জর্জরিত হচ্ছি। অর্থাৎ মধ্যপ্রাচ্যের সরকারগুলো আস্তে আস্তে আমেরিকার ওপর বিরক্ত হচ্ছে। আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গতকাল রাত আর আজকে পুরো দিনে ইরান বেশ খানিকটা এগিয়েছিল এই যুদ্ধে। এখন দেখার বিষয় আমেরিকা কিভাবে এর প্রতিশোধ নেয়। তবে একটা বিষয় বলতেই হচ্ছে, ইরানের সরকার যদি উৎখাত করতে না পারে এই যুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকার পরাজয় হিসেবে দেখা হবে। তাই 3 দিনের মাথায় ওরা যুদ্ধের উদ্দেশ্য পরিবর্তন করে বলেছে পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি ধ্বংস করতে চায়। সরকার উৎখাত ওদের উদ্দেশ্য না, মানে ওরা পরাজিত হয়েছে এটা যেন কেউ মনে না করে। অথচ এই জুনে ট্রাম্প ইরান আক্রমণ করে বলেছিল ইরানের পারমাণবিক প্রযুক্তি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাহলে এখন আসলে কি ধ্বংস করতে চাইছে ওরা? মধ্যপ্রাচ্যের বর্তমান যে অবস্থা, তাতে এই যুদ্ধে যদি ইরান আর কয়েকদিন টিকে থাকতে পারে, তাহলে এখন তো আমেরিকার বিমানগুলো গ্রীষ্মে গিয়ে পালাচ্ছে। এরপর মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে পালাতে হয় কিনা সেটাই দেখার বিষয়। আমার বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধ যেভাবে আগাচ্ছে তাতে আমি স্পষ্টই মনে করি যুক্তরাষ্ট্রের তুলনায় ইরান ভালো অবস্থায় আছে। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে চলা এই যুদ্ধ এক ধরনের দীর্ঘস্থায়ী ক্ষয় সংঘাতের যুদ্ধে রূপ নিচ্ছে, এবং ইরানিরা এই সংঘাতের জন্য 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। তাদের ধর্মীয় ভাবনায় তাদের কাছে এটা গ্রেট শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ইতিমধ্যে তাদের কয়েকবার অনুশীলনেরও সুযোগ হয়েছে। গত জুনে 12 দিনের যে যুদ্ধ, সেখানে ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই পক্ষেরই হামলার সক্ষমতা খুঁটিয়ে দেখার সুযোগ পেয়েছে। এরপর তাদের হাতে প্রায় 8 মাস সময় ছিল নতুনভাবে আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার। তাদের প্রক্সি শক্তিগুলো হুতি, হিজবুল্লাহ, হামাস এবং শিয়া মিলিশিয়ারা এই সময়ের মধ্যে আমেরিকান মানসিকতা ভালোভাবে বুঝে নিয়েছে। এখন তাদের কাছে একটা মোটামুটি পরিষ্কার কৌশল আছে কিভাবে আমেরিকান সাম্রাজ্যকে ধীরে ধীরে দুর্বল করতে হবে এবং শেষ পর্যন্ত ধ্বংস করতে হবে।
ইরান এখন শুধু সামরিকভাবে লড়ছে না, তারা কার্যত পুরো বৈশ্বিক অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা জিসিসি বা গালফ দেশগুলোকে লক্ষ্য করছে। জিসিসি দেশ ও মার্কিন ঘাঁটিতে হামলা ছাড়াও সেসব ঘাঁটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো তারা লক্ষ্য করছে। তারা লজিস্টিক্স অচল করে দিচ্ছে। ধীরে ধীরে তারা পানি লবণ মুক্তকরণ প্ল্যান্টগুলোর দিকেও যেতে পারে, যেগুলো এইসব দেশের জীবনরেখা, কারণ তাদের নিজস্ব খাবার পানির উৎস নেই। গালফ অঞ্চলের প্রায় 60% পানির যোগান আসে ডেসালিনেশন প্ল্যান্ট থেকে। একটা ড্রোন, ধরুন যার দাম $50,000, যদি সৌদি আরবের রিয়াদে গিয়ে একটা বড় ডেসালিনেশন প্ল্যান্ট ধ্বংস করে দেয়, রিয়াদ প্রায় 1 কোটি মানুষের শহর, 2 সপ্তাহের মধ্যে তারা পানিশূন্য হয়ে যাবে। এদিকে ইরান হরমুজ প্রণালীও বন্ধ করেছে। গালফ দেশগুলো তাদের প্রায় 90% খাদ্য আমদানি করে সমুদ্রপথে হরমুজ হয়ে। ফলে অনেকে এখন বৈশ্বিক অর্থনীতির ব্যাঘাত নিয়ে কথা বলছে। কিন্তু ইরান বাস্তবে সৌদি আরব, আমিরাত, বাহরাইন, কাতার এসব দেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, গালফ দেশগুলো যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল একটা স্তম্ভ হিসেবে কাজ করে। তারা তেল বেচে ডলার আয় করে, তারপর সেই পেট্রো ডলার আমেরিকান অর্থনীতিতে বিনিয়োগ করে, বিশেষত শেয়ার বাজারে। এখন আমরা জানি পুরো আমেরিকান অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে আছে এআই নির্ভর বিনিয়োগের ওপর। ডেটা সেন্টার, প্রযুক্তি অবকাঠামো, এইসব এই বিনিয়োগের বড় অংশ আসে গালফ দেশগুলো থেকে। যদি গালফ রাষ্ট্রগুলো তেল বিক্রি করতে না পারে এবং যুক্তরাষ্ট্রের এআই বেলুনে অর্থের যোগান দিতে না পারে, তাহলে এই বেলুন শিগগিরই চুপসে যাবে। উল্লেখ্য, সোমবার আইআরজিসির কমান্ডার ইন চিফের একজন সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেছেন, প্রণালীটি বন্ধ। যদি কেউ অতিক্রম করার চেষ্টা করে, তাহলে বিপ্লবী গার্ড এবং নিয়মিত নৌবাহিনীর বীররা সেই জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেবে। আল জাজিরা জানায়, শনিবার থেকে শুরু হওয়ায় ইসরায়েলি ও মার্কিন বোমা হামলার প্রতিশোধ হিসেবে তেহরান বিশ্বের জ্বালানি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে, যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের শেষ করেছে। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জাব্বারি আরও বলেন, আমরা তেল পাইপলাইনগুলিতেও আক্রমণ করব এবং এক ফোঁটা তেলও এই অঞ্চল ছেড়ে যেতে দেব না। আগামী দিনে তেলের দাম $200 পৌঁছাবে। আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা তাকে উদ্ধৃত করে বলেছে, হাজার হাজার বিলিয়ন ডলার ঋণগ্রস্ত আমেরিকানরা এই অঞ্চলে তেলের ওপর নির্ভরশীল, কিন্তু তাদের জানা উচিত যে এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলির মধ্যে একটি, যেখানে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় 20% এই প্রণালী দিয়ে যাতায়াত করে। এদিকে সোমবারের শুরুতে জ্বালানির দাম তীব্রভাবে বেড়ে গেছে, কারণ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচলে ব্যাঘাত এবং উৎপাদন সুবিধার ক্ষতির ফলে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলা বিশ্ব অর্থনীতিতে সরবরাহের ওপর কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এসব বুঝতে পেরে ট্রাম্প এখন পালানোর পথ খুঁজছে। সুপ্রিয় দর্শক, আসুন প্রার্থনা করি আল্লাহ আরব মোনাফিকদেরকে যেন ধ্বংস করেন আর ইরানের বিজয় দান করেন। আমিন। আপনিও কমেন্টে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।